প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইব্রাহিম, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রি কলেজ। আজকে যে ক্লাসটা আমি উপস্থাপন করব সেটিও মূলত একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে তাদের জন্য। দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টের জন্য এটি দরকার, তবে তারা অনেকবার এই ক্লাসটি করেছে বা অনেক দিন ধরে এই ক্লাসগুলো করেছে, তারা জানে। সে কারণে আমি বিশেষভাবে দৃষ্টিপাত দিব আমাদের একাদশ শ্রেণীতে যারা ভর্তিকৃত স্টুডেন্ট আছো, নতুন স্টুডেন্ট, তাদের জন্য। আমরা গত ক্লাসে হিসাব বিজ্ঞান কাকে বলে, হিসাব বিজ্ঞানের এই সংজ্ঞার উপরে বৈশিষ্ট্যসমূহ, হিসাব বিজ্ঞান তথ্যের যে ব্যবহারকারী আছে তাদের নিয়ে বিস্তারিত আলোচনা করেছিলাম। নিশ্চয়ই তোমরা সেটা দেখেছো। আশা করি আজকের ক্লাসটাও তোমরা মনোযোগ সহকারে দেখবা। তোমাদের সাথে যে কথাটা গত ক্লাসে বলেছি সেটা আরও একবার বলে নিই। বাসায় থাকবা, স্বাস্থ্যবিধি মেনে চলবা, একান্ত প্রয়োজন না হলে বাসার বাইরে যাবা না, যাদের বাড়িতে বয়োবৃদ্ধ মানুষজন আছে তাদের প্রতি বিশেষ যত্ন নিবা, এবং মাদকের থেকে দূরে থাকবা। মাদকাসক্ত কোনো মানুষ থাকলে, কোনো বন্ধু বান্ধব থাকলে তাদেরকে এটা থেকে সরিয়ে আনার চেষ্টা করবা, না পারলে তাকে এড়িয়ে যাবা, এবং নিজের প্রতি যত্নবান হবা, পড়াশোনার প্রতি যত্নবান হবা। আজকে আমরা যে টপিকসটা আলোচনা করতে চাচ্ছি হিসাব বিজ্ঞানের ক্ষেত্রে, সেটা হচ্ছে লেনদেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তোমাদের সাথে আমি আলোচনা করতে যাচ্ছি আজকে। আশা করতেছি তোমরা মনোযোগ সহকারে শুনবা, এবং কোনো কিছু বুঝতে সমস্যা হলে কমেন্ট সেকশনে সেটা লিখবা, আমি তোমাদেরকে বুঝে দেওয়ার চেষ্টা করব। ওকে, আসো আমরা লেনদেন বলা হয়ে থাকে হিসাব বিজ্ঞানের কাঁচামাল। লেনদেনকে কি বলা হয় আমি একটু যদি বলি, এটাকে বলা হয় হিসাব বিজ্ঞানের কাঁচামাল। আচ্ছা, কাঁচামাল সম্পর্কে তোমাদের আইডিয়া কেমন আমি জানি না, আমি একটু বোঝানোর চেষ্টা করি। যদি তুমি মনে করো তুমি একটা কিছু তৈরি করবা, সাপোজ দ্যাট তুমি একটা টেবিল চেয়ার, ডাইনিং টেবিল তৈরি করবা। তো ডাইনিং টেবিল তৈরি করতে গেলে তোমার মূল যে উপাদান, প্রধান যে উপাদানগুলো লাগে, সেই উপাদানগুলো হচ্ছে কাঁচামাল। সেখানে তোমার প্রধান কি লাগে, সেখানে তোমার প্রধান যে উপাদানটা লাগে সেটি হচ্ছে কাঠ। তাহলে আমরা বলতে পারি টেবিল চেয়ারের জন্য কাঠটা হচ্ছে কাঁচামাল। তো হিসাব বিজ্ঞানের ক্ষেত্রেও হিসাব বিজ্ঞান তুমি যখন করবা, হিসাব তথ্য তোমার যখন দরকার হবে, সেই তথ্যের হিসাব বিজ্ঞানের জন্য প্রধান যে এলিমেন্টটা দরকার সেটা হচ্ছে লেনদেন। আর ওই কারণে লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের কাঁচামাল। তাহলে আমরা একটা শব্দ জানলাম, সেটা হচ্ছে হিসাব বিজ্ঞানের কাঁচামাল। কাকে বলা হয়? লেনদেনকে। লেনদেনকে বলা হয় হিসাব বিজ্ঞানের কাঁচামাল। তো লেনদেন এই শব্দটা আমরা বোঝার আগে, ট্রানজাকশন শব্দটা বোঝার আগে আমি তোমাদের একটা ফ্লো চার্ট দেখানোর চেষ্টা করি। একটু আমরা যদি বুঝি ঘটনা, আমরা ঘটনা জিনিসটা একটু বুঝবো। ঘটনা থেকেই আমাদের লেনদেনের উৎপত্তি হবে। আমরা একটু যদি ঘটনা জিনিসটা কি, ঘটনা কাকে বলে, স্বাভাবিক নিয়মে আমরা যদি বলি, ঘটনা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট স্থানে নির্দিষ্ট সময়ে কোনো কিছু পরিবর্তন হওয়া। আমি দাঁড়িয়েছি, আমি এখান থেকে হাঁটলাম, নড়লাম, বসলাম, অত তুমি যে অবস্থানে ছিলা, যে অবস্থায় ছিলা, দুটো জিনিস, একটা হচ্ছে অবস্থা এবং অবস্থান। সেই অবস্থা বা অবস্থানের পরিবর্তনকেই বলা হয় ঘটনা। ঘটনাগুলোকে আমরা দুটো শ্রেণীতে ভাগ করি, একটা হচ্ছে আর্থিক ঘটনা আর একটা হচ্ছে অনার্থিক ঘটনা। আমি একটু বোঝানোর চেষ্টা করি। মনে করো তোমরা দুজন, এ এবং বি, আমাদের কলেজ স্টুডেন্ট, তোমরা প্রতিদিন কলেজে আসো। তাহলে কলেজে আসাটা একটা ঘটনা। এখন এই ঘটনাটা কলেজে আসার জন্য অনেকগুলো ওয়ে আছে। তুমি হেঁটে আসতে পারো, তুমি একটা গাড়িতে করে আসতে পারো, তুমি কিছু অংশ রিক্সায়, কিছু অংশ সিএনজিতে করে আসতে পারো, অনেকগুলো ওয়েতে আছে। এখন যেভাবেই তুমি আসো না কেন, তোমার প্রতিটা কদম, প্রতিটা পদক্ষেপটা এক একটা ঘটনা। তুমি প্রথমে একটা কদম দিলা, আগে যে জায়গা ছিল তার থেকে এক কদম সামনে আসলা, এটা একটা এমনটি ঘটনা। আবার এক কদম পিছনে গেলা, তেমন এটাও একটা ঘটনা। তুমি দাঁড়িয়েছিলা, সেটা একটা ঘটনা ছিল। তুমি যখন বসে পড়লা, দাঁড়ানো থেকে বসার যে অবস্থার পরিবর্তন করলে, এটাও একটা ঘটনা। তুমি জীবদ্দশায় যাই কিছু করো, তোমার পুরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তুমি যাই কিছু করবা, সবকিছু হচ্ছে ঘটনা। এখন এই ঘটনাগুলোকে আমরা দুই ভাগে ভাগ করলাম, আর্থিক অনার্থিক। তাহলে আমরা বললাম যে তুমি মনে করলাম একজন হচ্ছে এ, একজন হচ্ছে বি, দুজনই তোমরা কলেজে আসতেছো, এটা একটা ঘটনা। দুজনের জন্য কলেজে আসাটা একটা ঘটনা। এখন এ আসতো হেঁটে হেঁটে, আর বি আসতো রিক্সায় করে। তাহলে পার্থক্যটা কি? দুটো তো ঘটনা। তুমি ওই কলেজে আসলা, এও কলেজে আসতো, বিও কলেজে আসতো। তাহলে এই যে কলেজে আসলো, এ কলেজে আসার জন্য হেঁটে আসতে হয়েছে বিদায় সে কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠানকে কোনো টাকা পয়সা প্রদান করার দরকার হয়নি, দিতেও হবে না।
হয়নি মিন্স এখন দেয়নি, আর দিতে হবে না মানে ভবিষ্যৎ দিতে হবে না কখনো। তাহলে এর হেঁটে হেঁটে আসাটার সাথে টাকার কোনো সংযোগ নেই, টাকার কোনো সংযোগ নেই। তুমি বলতে পারো যে টাকাটা বেঁচে গেছে, সেটা ভিন্ন কথা, কিন্তু টাকার যেহেতু দিতেও হয় নাই, টাকা দিতেও হবেও না, টাকা পাইনি, পাবো না, তাহলে সেটাকে হচ্ছে আমরা সেটাকে বলি অনার্থিক ঘটনা। অর্থাৎ যে সকল ঘটনার সাথে অর্থের কোনো সম্পর্ক থাকবে না সেগুলোকে বলা হয় অনার্থিক ঘটনা। আর যে রিক্সা করে আসছে, সেই রিক্সা করে আসাটাও একটা ঘটনা, তবে রিক্সা করে আসার কারণে রিক্সাওয়ালাকে সে টাকা পরিশোধ করতে হচ্ছে, তার মানে সেখানে অর্থের একটা সম্পর্ক আছে, কারণ সেই কারণে এটাকে বলা হয় আর্থিক ঘটনা। অর্থাৎ আমরা বুঝবো দুটো জিনিস মাথায় রাখবো, যে সকল ঘটনার সাথে অর্থের সম্পর্ক থাকবে তাকে আমরা বলবো আর্থিক ঘটনা, আর যে সকল ঘটনার সাথে অর্থের সম্পর্ক থাকবে না তাকে আমরা বলবো অনার্থিক ঘটনা। এখন আর্থিক যে ঘটনাগুলো আছে, সে আর্থিক ঘটনাগুলো থেকে মূলত লেনদেনের উৎপত্তি। আমরা বলতে পারি আমাদের লেনদেনটা কোন জায়গা থেকে উৎপত্তি হবে, ঘটনা থেকে, তবে সবগুলো ঘটনা থেকে না, আর্থিক যে ঘটনাগুলো আছে সেই ঘটনাগুলো থেকে তোমার লেনদেন আসবে। তাহলে আমরা বলতে পারি ঘটনা দুই রকম, আর্থিক অনার্থিক। অনার্থিক ঘটনা শুধুই ঘটনা, আর আর্থিক ঘটনাটা হচ্ছে লেনদেন। এই কারণে তোমরা 19-এ একটা জিনিস পড়ে আসছো, সেটা হচ্ছে সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন না। কথাটা কিরকম, সকল লেনদেনই ঘটনা, অর্থাৎ লেনদেন হইতে হলে আগে ঘটনা হইতে হবে, কোনো ঘটনা ছাড়া তো লেনদেন হবে না। ওই কারণে যতগুলো লেনদেন আছে সেগুলো আবার ঘটনাও, কারণ লেনদেন হওয়ার আগে সেটা কোনো একটা ঘটনা ঘটেছে, তারপর লেনদেন হয়েছে। আবার সবগুলো ঘটনা কিন্তু লেনদেন হচ্ছে না, কিছু ঘটনা অনার্থিক থাকতেছে, সেগুলো ঘটনা হিসেবেই শুধু রয়ে যাচ্ছে। ওই কারণে আমরা এই কথাটা বলি, সেটা হচ্ছে কি, সকল লেনদেন এই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। এটা আমরা ব্যাখ্যা বিশ্লেষণ অনেক শুনে আসছি, কি বললাম, সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন না। লেনদেন হইতে ঘটনা হইতে হবে, আবার ঘটনা ঘটলে সবকিছু লেনদেন হবে এমনটি না। তাহলে যে সকল ঘটনা ঘটবে সেই ঘটনাগুলোকে তুমি দুভাগে ভাগ করে ফেলবা, একটা হচ্ছে আর্থিক ঘটনা, একটা হচ্ছে অনার্থিক ঘটনা। যেগুলো আর্থিক ঘটনা সেগুলো হচ্ছে লেনদেন, আর যেগুলো অনার্থিক ঘটনা সেগুলো হচ্ছে লেনদেন নয়, সেগুলো শুধুই ঘটনা। আমরা তাহলে লেনদেনের এই যে ব্যাখ্যা বিশ্লেষণ পেলাম, সেখানে আমরা লেনদেনের একটা সংজ্ঞা লিখতে পারি। যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে, ওই সকল ঘটনাকে লেনদেন বলে। কি লিখলাম, যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার কি করতে হবে, পরিবর্তন সাধন করতে হবে, তাহলে সেগুলোকে আমরা বলবো লেনদেন। আমি একটু আগে বলছিলাম আর্থিক অবস্থা মানে হচ্ছে দুটো জিনিসকে বলবে আর্থিক অবস্থা, একটা হচ্ছে সম্পদ, একটা হচ্ছে দায়। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন মানে হচ্ছে মূলত সম্পদ এবং দায়ের পরিবর্তন। সম্পদ এবং দায়ের পরিবর্তন হইলে সেটা লেনদেন হবে, আর যদি সম্পদ এবং দায়ের কোনো পরিবর্তন না হয় সেটা লেনদেন হবে না। তাহলে যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে সেগুলোকে বলা হচ্ছে লেনদেন। আমরা এই লেনদেনের কতগুলো বৈশিষ্ট্য জানি, সেই বৈশিষ্ট্যগুলো কি, আমরা প্রথম যে বৈশিষ্ট্যটা যেটা প্রধান, সেটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। 2 নম্বর, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। 3 নম্বর, দ্বৈত সত্তা, বা এটাকে আমরা বলি দুটি পক্ষ। 4 নম্বর, স্বয়ংসম্পূর্ণ ও স্বতন্ত্র। 5 নম্বর, অদৃশ্যমান। একটু দেখি আমরা আর্থিক অবস্থার পরিবর্তন এবং অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, এই দুটা বৈশিষ্ট্যকে বলা হয় লেনদেনের একদম কোর, প্রধান মাদার বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য। এই দুটো বৈশিষ্ট্য না থাকলে কোনো ঘটনায় লেনদেন হবে না, আবার এই দুটো বৈশিষ্ট্য পূর্ণ হইলে বাকি বৈশিষ্ট্যগুলো অটোমেটিক্যালি পূর্ণ হয়ে যাবে।
সে কারণে আমাদেরকে এই দুটো বৈশিষ্ট্য সম্পর্কেই সবচেয়ে বেশি জানতে হবে। কি কি বললাম, একটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন আর একটা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। তাহলে আমরা এই দুটাকে একটু বোঝার চেষ্টা করি। আর্থিক অবস্থার পরিবর্তন বলতে আমরা বলছিলাম আর্থিক অবস্থা মানে হচ্ছে সম্পদ অথবা দায়, তাহলে সম্পদ এবং দায়ের পরিবর্তনটাকে বোঝাচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন। তো আমরা একটা উদাহরণ দেওয়ার চেষ্টা করি। মনে করো ওই যে বললাম যে রিক্সা করে আসতো, তুমি নিজে রিক্সা করে কলেজে আসলাম। এখন রিক্সা করে কলেজে আসার পর রিক্সাওয়ালার সাথে তোমার এই যে দূরত্ব, এই দূরত্বটার জন্য 20 টাকা কন্ট্রাক্ট হয়েছিল, চুক্তি হয়েছিল 20 টাকা। কলেজে আসলে তুমি রিক্সাওয়ালাকে 20 টাকা দিবা। এখন যখন তুমি কলেজে এসে রিক্সাওয়ালাকে 20 টাকা প্রদান করলা, তোমার নগদ 20 টাকা কমে গেল। তাহলে নগদ টাকা নিশ্চয়ই এটা সম্পদ, তাহলে সম্পদ কমে গেল, আর্থিক অবস্থার একটা কি হলো, পরিবর্তন হলো। আরেকভাবে হতে পারে তুমি রিক্সা করে আসলা, রিক্সাওয়ালাকে কোনো টাকা পরিশোধ করলা না। করলা না মিনস এই না যে তুমি এখন কি করবা না আর কখনোই করবা না। করলা না মানে হচ্ছে তুমি তাকে এটা নেক্সট কোনোদিন পরিশোধ করবা, তোমার আপাতত তোমার কাছে নাই। তাহলে যদি আজকে না করো, কোনো একদিন ভবিষ্যতে দিতে হবে, সেটা হচ্ছে তোমার দায়টা বেড়ে গেল। তাহলে আর্থিক অবস্থার পরিবর্তন দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে সম্পদের পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সম্পদ কমা অথবা বাড়া, আর একটা হচ্ছে দায়ের পরিবর্তন, দায় কমা অথবা বাড়া। আর একটু উদাহরণ দেওয়ার চেষ্টা করি, একটু বুঝো। মনে করো তুমি তোমার বাসার জন্য তুমি একটা ফার্নিচার ক্রয় করলা। তাহলে ফার্নিচার ক্রয় করলে তুমি ফার্নিচার যখন ক্রয় করো তখন দুভাবে ক্রয় করা যায়। কিভাবে করা যায়? একটা হচ্ছে নগদ টাকা দিয়ে তুমি ক্রয় করতে পারো, আর একটা হচ্ছে তুমি বাকিতে ক্রয় করতে পারো। প্রথমে মনে করি তুমি নগদ টাকা দিয়ে কিনছো। তাহলে নগদ টাকা দিয়ে যখন তুমি কিনবা, ফার্নিচারটার দাম সাপোজ 5,000 টাকা। তাহলে 5,000 টাকা দিয়ে তুমি একটা ফার্নিচার ক্রয় করার কারণে তোমার একটা সম্পদ বাড়তেছে। সেই সম্পদটার নাম হচ্ছে ফার্নিচার বা আসবাবপত্র। এখন এই যে ফার্নিচারটা কিনলা, তুমি নগদ টাকা দিয়ে কিনলা, নগদ টাকাও তোমার সম্পদ, সেই সম্পদটা কমে যাচ্ছে। তাহলে একটা সম্পদ বাড়লো, একটা সম্পদ কমলো, মোট সম্পদটা একই রকম থাকতেছে, কিন্তু একটা সম্পদ বাড়লো একটা সম্পদটা কমলো, দুটো আলাদা আলাদা সম্পদের পরিবর্তন হচ্ছে। তাহলে এটা হচ্ছে আর্থিক অবস্থার এক ধরনের পরিবর্তন। আবার এটাকে আমরা যদি অন্যভাবে বলি যে তুমি বাকিতে ক্রয় করলা, তাহলে বাকিতে যখন তুমি ক্রয় করলা, তাহলে বাকিতে যখন তুমি ক্রয় করছো, নিশ্চয়ই যার থেকে তুমি ক্রয় করছো তাকে টাকাটা এখন পরিশোধ করো নাই। তার মানে হচ্ছে তুমি তাকে টাকাটা ভবিষ্যতে পরিশোধ করবা। তাহলে ভবিষ্যতে যখন পরিশোধ করবা, এটাকে যদি আমরা বিশ্লেষণ করার চেষ্টা করি, তুমি টাকাটা না দিয়েও তোমার বাসায় 5,000 টাকার সম্পদ বাড়লো। আবার তুমি টাকা দাও নাই মানে কখনোই দিবা না এরকম না, তুমি টাকাটা পরিশোধ করতে হবে, ভবিষ্যতে পরিশোধ করতে হবে। তাহলে তোমার কাছে সেই লোক, যে লোক তোমার কাছে ফার্নিচার বিক্রি করছে, সেই লোক তোমার থেকে 5,000 টাকা পাবে, যেটা তোমার দায়িত্ব বৃদ্ধি পেল। তাহলে আমরা আর্থিক অবস্থার এই পরিবর্তনকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। আমরা একটু আর্থিক অবস্থার পরিবর্তনটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করি। একটা হচ্ছে মোট পরিবর্তন, আমরা এটাকে একটা হচ্ছে সংখ্যাগত পরিবর্তন, আর একটা হচ্ছে গুণগত পরিবর্তন। অর্থাৎ আর্থিক অবস্থার পরিবর্তনটা দুই রকম। একটা সংখ্যাগত পরিবর্তন, আমি যেটা বললাম, তুমি 5,000 টাকার ফার্নিচার কিনলা নগদ টাকা দিয়ে, তাহলে তোমার 5,000 টাকার আসবাবপত্র বাড়লো, আবার 5,000 টাকার নগদ টাকা কমে গেল। তাহলে একটা সম্পদ বাড়লো, একটা সম্পদ কমলো, মোট সম্পদের কোনো পরিবর্তন হলো না, এটাকে বলা হয় গুণগত পরিবর্তন। আর যখন তুমি 5,000 টাকার সম্পদ নগদ টাকা দিয়ে কিনবা, বাকিতে কিনবা, তখন তুমি বাকিতে ক্রয় করলে 5,000 টাকার সম্পদ বাড়তেছে, 5,000 টাকার দায় বাড়তেছে, দুই দিকেই বাড়তেছে, তখন সেটাকে বলা হয় সংখ্যাগত পরিবর্তন। অর্থাৎ একটা হচ্ছে গুণগত পরিবর্তন, একটা হচ্ছে সংখ্যাগত পরিবর্তন। গুণগত পরিবর্তনটা হচ্ছে একটা বাড়বে একটা কমে যাবে, কিন্তু টোটালটার কোনো পরিবর্তন হচ্ছে না। আর যখন টোটালটা পরিবর্তন হবে তখন সেটা হচ্ছে সংখ্যাগত পরিবর্তন। এবার আসো দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা আমরা একটু বোঝার চেষ্টা করি, সেই দ্বিতীয় বৈশিষ্ট্যটাকে বলা হচ্ছে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। আমরা যদি তুমি বাজারে যাও, তুমি চাল ডাল তেল ক্রয় করো, এগুলো মাপার জন্য একটা নির্দিষ্ট স্কেল আছে। তুমি যখন চাল কিনো সেটা নিশ্চয়ই কেজিতে কিনো, ওজনে কিনো। তেল ক্রয় করলে তুমি লিটারে ক্রয় করো। ঠিক একই রকম ভাবে যখন তুমি লেনদেনকে পরিমাপ করতে যাবে, লেনদেনের একটা পরিমাপ আছে, সেটাকে বলা হয় অর্থ। আমরা এই শব্দগুলো একটু মনে রাখবো। লেনদেনের পরিমাপক, লেনদেন পরিমাপ কি দিয়ে করা হয়? সেটা হচ্ছে অর্থ দিয়ে করা হয়। এখন অর্থের তো বিভিন্ন দেশে বিভিন্ন নাম। আমাদের দেশে অর্থের নাম জানো তো? আমাদের দেশে অর্থকে বলা হচ্ছে টাকা, আর বিশ্বের স্বীকৃত যে অর্থে আছে সেটার নাম হচ্ছে ডলার, আমেরিকাতে আছে। আবার আমাদের পাশের দেশে ইন্ডিয়াতে যেটা আছে সেটা হচ্ছে রুপি। নিশ্চয় তোমরা এগুলো জানো। লেনদেনের পরিমাপক হচ্ছে অর্থ। এখন সেই জিনিসটা মাথায় রাখতে হবে, অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। অর্থাৎ এমন একটা ঘটনা ঘটলো যে ঘটনা দ্বারা তোমার
তোমার প্রতিষ্ঠানের পরিবর্তন অনেক হচ্ছে, কিন্তু সেই পরিবর্তনটা টাকা দিয়ে পরিমাপ করা যাচ্ছে না, তাহলে তো এটা লেনদেন হবে না। আমি একটা ছোট উদাহরণ দিই। মনে করো তোমাদের অনেক দিনের একটা বিশ্বস্ত ম্যানেজার আছে, সেই ম্যানেজারটা ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে, কোনো কারণে সে তোমার চাকরিটা ছেড়ে দিচ্ছে, কোনো কারণে সে হয়তো মৃত্যুবরণ করবে, তাহলে তোমার জন্য প্রতিষ্ঠানের জন্য একটা বিশাল একটা পরিবর্তন, প্রতিষ্ঠানের জন্য একটা বিশাল একটা ব্যাপার। একজন ম্যানেজারের মৃত্যুবরণ করলো, যে ম্যানেজারটা দীর্ঘদিনের বিশ্বস্ত মানুষ, এখন সেই যে মৃত্যুবরণ করলো, তোমার আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তোমার ব্যবসা প্রতিষ্ঠানের বিশাল একটা পরিবর্তন দেখা যাচ্ছে, কিন্তু এই পরিবর্তনটা টাকা দিয়ে মাপা যাচ্ছে না, যে মানসিক মৃত্যু নিশ্চয়ই টাকা দিয়ে মাপা যাবে না। তাহলে এত বড় ঘটনা টাকা দিয়ে মাপা যাচ্ছে না, অর্থনৈতিক পরিমাপযোগ্য নয় বিদায় সেটাকে আমরা লেনদেন বলতে পারি না। কিন্তু আমরা যদি কিছু সিম্পলি মনে করি, এরকম যে তোমার কর্মচারী তোমার প্রতিষ্ঠানের 10 টাকা চুরি করেছে, 2 টাকা চুরি করেছে, তোমার প্রতিষ্ঠানের জন্য 2 টাকার একটা কলম ক্রয় করা হয়েছে, তাহলে পরিবর্তনটা খুবই সামান্য, 2 টাকা পরিমাণ, কিন্তু 2 টাকা সেখানে যেহেতু পরিমাপ করা যাচ্ছে, তাহলে সেটাকে বলা হবে লেনদেন। দুটো জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে আর্থিক অবস্থার পরিবর্তন, একটা হচ্ছে অর্থনৈতিক পরিমাপযোগ্য। এই দুটো জিনিস থাকতে বাকিগুলো অটো আসবে। তাহলে বাকি কি আছে? দ্বৈত সত্য বা দুটি পক্ষ। প্রতিটা লেনদেনে দুটো পক্ষ থাকবে, তোমরা জানো। একটা পক্ষ লেনদেনের সুবিধা দাতা হবে, আর একটা পক্ষ লেনদেনের সুবিধা গ্রহীতা হবে। ধরো তুমি রিক্সা দিয়ে আসটা, যেটা বললাম আমি, 10 টাকা দিচ্ছ, তাহলে তুমি একটা সুবিধা নিচ্ছ, একটা সুবিধা দিচ্ছ। কি সুবিধা নিলা? তুমি রিক্সা করে আনলা। কি সুবিধা দিলা? তুমি 10 টাকা দিলা। আর রিক্সা যে আনলো, সে তোমাকে রিক্সা সুবিধা দিয়ে 10 টাকা নিল, 10 টাকা সুবিধা গ্রহণ করলো। দুটো পক্ষ, তুমি এবং রিক্সাওয়ালা, তাহলে দুটো পক্ষ থাকবে। স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র, এটা বোঝার একটা ব্যাপার আছে। স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র, একটা লেনদেনের সাথে আর একটা লেনদেনের একটা সম্পর্ক থাকতে পারে, কিন্তু কখনো দুইটা লেনদেনকে এক গুলিয়ে ফেলা যাবে না। সেটা কিরকম? আমি উদাহরণ দিই। মনে করো তুমি, তোমার বন্ধু একজন, তোমার নাম হচ্ছে এ, তোমার একজন বন্ধু আছে, তার নাম হচ্ছে বি। তুমি বি এর থেকে 1000 টাকা ধার নিলা, তাহলে এই 1000 টাকা ধার নিলা, এটা একটা লেনদেন। এই 1000 টাকা ধার যখন তুমি পরিশোধ করলা, বিকে তুমি টাকাটা একসাথে দিতে পারো না, 100 টাকা করে দিলা। কয়বার দিলা? মনে করো 10 বার পরিশোধ করলা, 100 টাকা করে 10 বার। নিয়েছো একবারে, সেটা একটা লেনদেন। দিয়েছো 10 বারে, সে 10 বার 10টি লেনদেন হবে। নেওয়ার সাথে 10 বারের পরিশোধ করার একটা সম্পর্ক আছে, কিন্তু সেটা একসাথে হয়ে যাচ্ছে না, সেখানে 10টা আলাদা আলাদা করে কি হচ্ছে? লেনদেনের সৃষ্টি হচ্ছে। এরপর দৃশ্যমানতা এবং অদৃশ্যমানতা। লেনদেন চোখে দেখা যাইতে পারে, আবার চোখের অগোচরও হইতে পারে। চোখে দেখা গেলে দৃশ্যমান লেনদেন হবে, আর চোখে যখন দেখা যাবে না, সেটা অদৃশ্যমান লেনদেন। এই যে চাল ডাল ক্রয় করলা তুমি, সেটা দৃশ্যমান লেনদেন। কিন্তু তুমি যে ফার্নিচার ক্রয় করার পর ফার্নিচারটা ব্যবহার করলা, ব্যবহার করার কারণে তোমার চোখের অগোচরে এই ফার্নিচারের দামটা কমবে, সেটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন, যেটাকে আমরা বলি অগোচর। তাহলে লেনদেনের এই বৈশিষ্ট্যগুলো মনে রাখবা, লেনদেন কাকে বলে মনে রাখবা, লেনদেনের উৎপত্তিটা মনে রাখবা, এবং এই পুরো ক্লাসটা যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো কি কি বললাম? লেনদেন, লেনদেন হচ্ছে হিসাব বিজ্ঞানের কাঁচামাল। লেনদেনের উৎপত্তি হচ্ছে কোত্থেকে? ঘটনা থেকে। ঘটনা কয় রকম বললাম? 2 রকম, আর্থিক এবং অনার্থিক। আর্থিক ঘটনা থেকে লেনদেন হয়, অনার্থিক ঘটনাগুলো শুধুই ঘটনা হয়। এই কারণে আমরা বলছিলাম সকল লেনদেনই ঘটনা, কিন্তু সকল ঘটনা লেনদেন নয়। লেনদেন, তাহলে আমরা এটা একটা সংজ্ঞা বলছিলাম কি, যে সকল প্রতিষ্ঠান, যে সকল ঘটনা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে, যেগুলোকে বলা হয় লেনদেন। আমরা লেনদেনের বৈশিষ্ট্য শিখছি, 5টা বৈশিষ্ট্য বললাম। আর্থিক অবস্থার পরিবর্তন, অর্থনৈতিক পরিমাপযোগ্য, 2টি পক্ষ, স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র, আর একটা লাস্ট বললাম দৃশ্যমান এবং অদৃশ্যমানতা। আর বললাম যে আর্থিক অবস্থার পরিবর্তনকে আমরা 2 ভাগে ভাগ করি, একটা হচ্ছে গুণগত পরিবর্তন, একটা হচ্ছে সংখ্যাগত পরিবর্তন। আর অর্থনৈতিক পরিমাপযোগ্যের ব্যাপারটা বললাম যে ঘটনা যত বড়ই হোক না কেন, এটাকে যখন টাকা দিয়ে মাপা যাবে না, সেটা লেনদেন হবে না। টাকা দিয়ে মাপতে পারলে লেনদেন হবে। এই ঘটনার প্রেক্ষিতে যে কথাটা বললাম, সেটা হচ্ছে তোমার লেনদেনের পরিমাপকটা হচ্ছে অর্থ। নিশ্চয় তোমরা মনোযোগ সহকারে শুনেছ। আগামী ক্লাসে আমরা এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করবো। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে ইনশাআল্লাহ। সে আশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।